শীতের শেষ দিক। ভোরবেলা কুয়াশা এত নিচে নেমে আসতো যে মনে হতো আকাশটা যেন মাটির গায়ে মাথা রেখে শুয়ে আছে। কালো কালো পিচের রাস্তাগুলো ভিজে এমন সুন্দর চকচকে হয়ে আছে যেন মনে হয় রাস্তাগুলো সদ্য কালই তৈরি হয়েছে। দূরে পাখিদের কলরব, একটা দুটো করে গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসছে। শহর কলকাতা আরও একটি নতুন ব্যস্ততায় ভরা দিন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অরিন্দম, হাতে সিগারেট। ছেলে বউর এখনো ঘুম ভাঙতে অনেক দেরি, সবেমাত্র ভোর 6টা। অরিন্দমের এখনকে আর বেশি যেন ঘুম হয় না। রাতে ঘুমোতে ঘুমোতেও 2-2-2:30 বেজে যায়। আবার ভোর হতে না হতেই ঘুম ভেঙে যায়। সে খুবই ক্লান্ত, শরীর নয়, মনের ভেতরটা। কলকাতার ব্যস্ত ব্যবসায়ী তিনি। সকাল শুরু হয় নানা রকম অজস্র ফোন কল দিয়ে, রাত শেষ হয় ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে। চুক্তি, দায়িত্ব, তর্ক, প্রতিযোগিতা সব মিলিয়ে জীবন যেন ধীরে ধীরে একটা অন্ধকার স্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছিল। স্ত্রী মধুমিতা বহুদিন ধরেই বলছিল, আমরা কি একটু বাইরে যেতে পারি না? ঋদ্ধিকে তো শুধুই বইয়ের ছবিতে মাঠ আর নদী দেখাচ্ছি। 6 বছরের ঋদ্ধি একদিন খাতার ওপর আঁকা একটি নীল আঁকা বাঁকা লাইন দেখিয়ে জিজ্ঞেস করেছিল, বাবা বাবা, নদী কি সত্যি এত চওড়া হয়? অরিন্দম হেসে বলেছিলেন, হয় রে, নিশ্চয়ই হয়, একদিন দেখাবো। সেই একদিন অদ্ভুতভাবে হঠাৎ করেই চলে এলো। অরিন্দম অনেকদিন ধরে এক দালালকে খবর দিয়ে রেখেছিলেন, কলকাতার বাইরে একটু গ্রামের দিকে কোনো পুরনো বাড়ি বিক্রি আছে কিনা তা জানানোর জন্য। শহরের এই কোলাহল আর নেওয়া যাচ্ছে না। গ্রামের দিকে একটা পুরনো বাড়ি কিনে সেটাকে ফার্ম হাউস বানানোর ইচ্ছে ছিল তার বহুদিনের। সেই দালালই খবর দিল মুর্শিদাবাদ জেলার এক গ্রামে গঙ্গার ধারে বিশাল একখান পুরনো বাড়ি বিক্রি হবে। জমি অনেক, সামনে খোলা মাঠ, পেছনেই গঙ্গা। দাম এত কম যে শহরে ছোট ফ্ল্যাটের গ্যারেজও কেনা যায় না তাতে। দাম শুনে অরিন্দম প্রথমে সন্দেহ করেছিলেন, কিন্তু জায়গাটা দেখতে গিয়ে তার বুকের ভেতরে অদ্ভুত টান অনুভব হলো। লাল ইটের বিশাল বাড়ি, দেওয়ালে শ্যাওলা, লম্বা বারান্দা, মোটা কাঠের দরজা, ভেতরে সরু দীর্ঘ করিডোর, যেন সময় এখানে থমকে আছে। জানলার কাঁচ আধ ভাঙা, সেখান থেকে ভেতরে ঢুকছে ফিকে আলো। উঠোনে বুনো ঘাস, কোণে শুকনো একটা কুয়ো, ছাদ থেকে গঙ্গা দেখা যাচ্ছে। শান্ত, চুপচাপ। বাড়ি দেখে অরিন্দম আর তার স্ত্রীর খুব পছন্দ হয়েছে। বিশেষ করে এত কম টাকায় যে সত্যিই এত বড় বাড়ি পাওয়া যেতে পারে তা তাদের কল্পনারও বাইরে। পাকাপাকিভাবে কথা হয়ে গেল, কিছুদিনের মধ্যেই সব কাগজপত্র তৈরি হয়ে যাবে। বাড়ি দেখে ফিরে আসার সময় গ্রামের চায়ের দোকানে বসে তিনি ফিস ফিসে সতর্কবাণী শুনলেন, বাবু বাবু, ওই বাড়ি কেনেন না। ওখানে ওখানে রাতে ডাক শোনা যায়, ভয়ঙ্কর ডাক। অরিন্দম হেসে উড়িয়ে দিলেন। তিনি যুক্তিবাদী মানুষ। পুরনো বাড়ি, গ্রাম, গল্প, এই 3 মিললেই ভূতের জন্ম হয়। সপ্তাহখানেক পর ওরা 3 জন বাড়িটায় উঠল। ইচ্ছে আছে বেশ কয়েকদিন এখানে কাটিয়ে তারপর আবার কলকাতায় ফেরা যাবে। প্রথম কয়েকদিন সবকিছু প্রায় স্বপ্নের মতো লাগছিল। ঋদ্ধি সকাল থেকে উঠে মাঠে দৌড়চ্ছে, নদীর পাড়ে কাঁকড়া দেখে চিৎকার করছে, পাখির ডানা মেলার শব্দ শুনে আকাশের দিকে তাকিয়ে আছে। মধুমিতা উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক আঙুল তুলে বলছে, এই যে এখানে লেবু গাছ, ও ওইদিকে গাঁদা, আর বারান্দার পাশে তুলসী। অরিন্দম মিস্ত্রি ডেকে ছাদ মেরামতের কথা বলছেন, ভাঙা জানালা পাল্টানোর হিসাব করছেন। সবই ঠিক আছে,
তবু বাড়ির ভেতরে একটা গন্ধ সব সময় ভেসে বেড়াতো। ভেজা মাটি, পুরনো কাঠ, আর যেন বহুদিন আগে পচে যাওয়া কোনো স্মৃতির ছায়া। তিনি ভেবেছিলেন স্যাঁতস্যাঁতে বাড়িতে এমন হতেই পারে। তৃতীয় রাতেই প্রথমবার শব্দটা এলো। গভীর ঘুমের মধ্যে খুব আস্তে, যেন বাতাসের ভেতর ভেসে একটা শব্দ এলো। অরিন্দম, অরিন্দম, অরিন্দম। অরিন্দম আধো ঘুমে ভেবেছিলেন মনে হয় স্বপ্ন, অরিন্দম, কিন্তু আবার এলো ডাকটা। এবার আরো স্পষ্ট, নারীর গলা, পাতলা, অনেক দূর থেকে। পাশে মধুমিতা ছেলে নিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সিলিং ফ্যানটা চুপচাপ তাদের দিকে তাকিয়ে আছে। অরিন্দম বিছানায় উঠে বসল। বুক ধড়ফড় করতে লাগলো তার। তবু অদ্ভুতভাবে মনে হলো না গেলে যেন চলবে না, যেন ঘুমই আসবে না আর। একটু দোনামোনা করে করিডোরে পা রাখতেই বুঝলেন রাতের বাড়ি আর দিনের বাড়ি এক নয়। জানালা দিয়ে কুয়াশা মেশানো চাঁদের আলো ঢুকে দেওয়ালে ছায়াগুলোকে লম্বা করে তুলেছে। পুরনো মেঝে যেন কিঞ্চিত কেঁপে কেঁপে উঠছে। আওয়াজটা যেন বাথরুমের দিক থেকেই আসছিল বলে মনে হলো অরিন্দমের। সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে গেল সে। বাথরুমের দরজা আধ খোলা। ভেতরে ঢুকে আলো জ্বালতেই সব স্বাভাবিক, বালতি মগ সব যে যার জায়গাতেই আছে। শুধু আয়নাটা কেমন কুয়াশায় ঢাকা, যেন ভেতর থেকে কেউ নিঃশ্বাস ফেলছে। তিনি হাত বাড়িয়ে মুছতেই এক মুহূর্তের জন্য দেখলেন নিজের পেছনে একটা কালো অবয়ব। চমকে উঠে পেছন ঘুরে তাকাতেই দেখে কিছুই নেই। দেখার ভুল ভেবে আবার বিছানায় এসে শুয়ে পড়লেন অরিন্দম। সেই রাতে আর কিছু হলো না। এখানে এসে ভালোই ঘুম হচ্ছে কিন্তু তার। পরদিন সকালে ল্যাপটপে কাজ করার ফাঁকে ফাঁকে বাইরের দিকে তাকিয়ে অরিন্দম কালকে রাতের কথাটা ভাবছিলেন। এত রাতে তার নাম ধরে কে ডাকলো, তাও আবার মহিলা। কে জানে ঘুমের ঘোরে কি শুনতে কি শুনেছে। এরপর রাতগুলো কেমন যেন বদলে গেল। প্রায় প্রতি রাতেই সেই ডাক, কখনো কাছে কখনো দূরে, সব সময় বাথরুমে টেনে নিয়ে যায়। অরিন্দম কেমন যেন একটা ঘোরের মধ্যে থাকেন সেই সময়। আয়নার মধ্যে সেই কালো ছায়া রোজ তার দিকে তাকিয়ে থাকত। কখনো লম্বা, কখনো মাথা কাত করা, কখনো যেন ঘাড়ের ওপর নিঃশ্বাস পড়ছে কারুর। অরিন্দম স্ত্রী ও ছেলেকে কিছু বললেন না, কিন্তু রোজ সকালে তিনি আয়নায় নিজের চোখের নিচে কালি দেখতেন। হাত কাঁপত তার। এক সকালে ব্রেকফাস্ট টেবিলে ঋদ্ধি হঠাৎ বলল, বাবা, কাল যে আন্টিটা তোমাকে ডাকছিল, উনি কে? অরিন্দমের হাত থেকে চামচ মেঝেতে পড়ে যায়। কোন আন্টি? মধুমিতা অবাক। অরিন্দম আমতা আমতা করে বলল, আরে আরে কেউ না কেউ না, ও ঘুমের ঘরে কোনো স্বপ্ন টপ্ন দেখেছিলাম মনে হয়, যে কে একজন মহিলা আমার নাম করে ডাকছিল, তো ওটাই ঋদ্ধিকে বলছিলাম আর কি। তেমন কিছু নয়, তুমি ভেবো না, অত কিচ্ছু নয়। মধুমিতা সন্দেহের চোখে অরিন্দমের দিকে তাকায়। সেদিন থেকে বাড়ির নীরবতা আরো ভারী হয়ে উঠল। সেই রাতেই অরিন্দম আয়নার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি তুমি কে? আয়নার উপর ধীরে ধীরে লাল রঙের অক্ষর ফুটে উঠল। কি চাও তুমি? কেন কেন রোজ রাতে আমাকে এভাবে ডেকে আনো এখানে? কোথায়? পরের দিন অরিন্দম স্টোর রুমটাকে ভালো করে ঝাড়পোছ শুরু করলো। চারদিকে ধুলো, মাকড়সার জাল, ইঁদুরের ছুটোছুটি চিহ্ন। সব জিনিসপত্র এদিক ওদিক গুছিয়ে রাখতে গিয়েই ঘরের এক কোণে বড় একটি কাঠের বাক্স আবিষ্কার করলেন তিনি।
অনেক দিনের পুরনো বলেই মনে হলো। মরচে ধরা তালাটি ভাঙতেই কেমন এক গন্ধ বেরোলো, বন্ধ সময়ের। বাক্সটার ভেতরে ছিল পুরনো কাটা ছেঁড়া কয়েকটা শাড়ি, আর সেগুলোর নিচে একটা ডায়েরি। ডায়েরিটা হাতে করে তুলে নিলেন অরিন্দম। প্রথম পাতায় নাম লেখা শিউলি, লেখা কাঁপা হাতের, ফিকে কালি। আজ বাবা আমার জন্য একটি সুন্দর সুন্দর দামি দামি কালি পেন নিয়ে এসেছে। খুব দারুণ লেখা হয় তাতে। আমি কালই স্কুলে নিয়ে যাব পেনটা। অরিন্দম এরপর বেশ কয়েকটা পাতা উল্টায়। কাল আমার বিয়ে। আমার এখন বিয়ে করার এক ফোঁটাও ইচ্ছে নেই। বাবাকে বললাম, কিন্তু কিন্তু উনি আমার কথা শুনলেন না। মার কাছে কত কান্নাকাটি করলাম। মা বলল, এটাই তো মেয়েদের জীবন রে মা, একদিন না একদিন তো বিয়ে করে শ্বশুর বাড়ি যেতেই হবে। আরো 2-3টে পাতা উল্টানোর পর আমাকে এখানে জোর করে আনা হয়েছে। ও রোজ মারে আমাকে। আমি আমি পালাতে চাই। আজ বলেছে যত সোনার গয়না দেওয়ার কথা হয়েছিল, আর তা আমার বাবা দিতে পারেনি। তাই তাই আমাকে নদীর জলে ফেলে দেবে। আমি নিজে মরবো না। যদি মরি, জেনে রেখো আমাকে মেরে ফেলা হয়েছে। তারপর আরো কয়েকটা পাতা উল্টালো অরিন্দম, কিন্তু আর কোনো পাতায় কোনো লেখা নেই। পরের রাতে আয়নার সামনে তিনি বললেন, আমি আমি তোমার ডায়েরি পেয়েছি। সাথে সাথে আবার লাল রঙের অক্ষর ফুটলো আয়নাতে। সেই রাতে অরিন্দম আর চোখের পলক এক করতে পারল না। পরদিন সকাল হতেই থানায় গেলেন তিনি। থানার মেজবাবুকে সব খুলে বললেন তিনি। কলকাতার এত বড় এক ব্যবসায়ী নিশ্চয়ই সাত সকালে তাদের সাথে মশকরা করবেন না, এই ভেবে পুলিশ খোঁজ খবর শুরু করে দিল। অনেক পুরনো ধুলো পড়া কেস ফাইল ঘেঁটে তারা আবিষ্কার করল যে 8 বছর আগে এক মহিলা সত্যিই নিখোঁজ হয়েছিলেন। তার নাম ছিল শিউলি। আম গাছে তলা খুঁড়ে একটি প্রায় নষ্ট হয়ে যাওয়া কঙ্কালের কিছু টুকরো পাওয়া গেল। পুরনো ফাইল ঘেঁটে শিউলির প্রাক্তন স্বামীকে থানায় তুলে এনে জেরা করতেই সে ভেঙে পড়ে। সেই সাথে সে স্বীকার করে যে শিউলিকে সে মদ খেয়ে মারধর করে মেরে আম গাছের তলায় পুঁতে দিয়েছিল, আর তারপর গুজব রটিয়ে দিয়েছিল যে নদীতে স্নান করতে গিয়ে ডুবে মারা যায় শিউলি। পুলিশ গ্রেপ্তার করে তাকে। সেই রাতেই আবার একবার ডাক শুনতে পেল অরিন্দম। ধীরে ধীরে বাথরুমে গেলেন তিনি। বাথরুমে ঢোকার সাথে সাথেই আয়নায় অক্ষর ফুটে উঠল। সেই সাথে একবার সেই কালো ছায়াটা আয়নায় দেখা দিল। একটি বেশ মিষ্টি দেখতে মেয়ের মুখের অবয়ব দেখা গেল। হাসি হাসি মুখে সে অরিন্দমের দিকে চেয়ে আছে। তারপর ধীরে ধীরে ফিকে হয়ে গেল। এখন আয়নাটা সম্পূর্ণ পরিষ্কার। বাইরে নদীর হাওয়া বইছে। আজ আর কোনো অতীতের পচা গন্ধ নেই বাড়িটার মধ্যে, বরং কোথা থেকে হালকা ফুলের ঘ্রাণ আসছে। করিডোরের ছায়া ছোট হয়েছে, যেন বাড়িটাও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অরিন্দম মধুমিতাকে এখনো কিছুই খুলে বলেননি। তিনি জানতেন ইট পাথরের নয়, অন্যায়ের ভারই ছিল অশান্তির কারণ। সেই রাতে গঙ্গার জলে চাঁদের আলো পড়ে ঝিকমিক করছিল। অরিন্দম বারান্দায় দাঁড়িয়ে জলের দিকে তাকিয়েছিলেন। তার মনে হলো কোথাও অদৃশ্য কোনো স্তরে বহুদিনের অন্ধকারের পর শিউলি অবশেষে শান্তিতে ঘুমোতে পেরেছে। আর তিনি প্রথমবার অনুভব করলেন কখনো কখনো অজানা ডাকের উত্তর দেওয়াই মানুষের ভেতরের ভার কমায়। কুয়াশা ধীরে ধীরে ভোরের আলোয় গলে যাচ্ছিল।